ঘরের বাতাস যেন ভারী হয়ে গেছে। জানালার পর্দা এলোমেলোভাবে উড়ছে, আর রাতের নিস্তব্ধতা এমন গভীর যে মনে হয় এই পৃথিবীতে এখন নিঃশ্বাস নিচ্ছে কেবল সময়ে। সবাই গভীর ঘুমে মগ্ন, পুরো খান বাড়ি নিশ্চুপ, কেবল ঘড়ির টিকটিক শব্দটুকু যেন বাতাস ছেদ করে বেজে চলেছে। কিন্তু সবার চোখে ঘুম থাকলেও রৌদ্রের চোখে নেই। সে রুমের সোফায় বসে আছে, এক পা আরেক পায়ের উপর তুলে, নিস্তব্ধ ঘড়ির টিকটিক শব্দ শুনছে মনোযোগ দিয়ে। মনে হচ্ছে কোনো কিছুর অপেক্ষায় আছে সে। তার দৃষ্টি স্থির, ঠোঁটে এক অদ্ভুত শান্ত হাসি, যেন জানে এখন যা ঘটবে তা সবকিছু বদলে দেবে। এদিকে তুরা তার রুমে, হাতে রৌদ্রের দেওয়া গিফটের বাক্স। কৌতূহলে ভরা দৃষ্টিতে ধীরে ধীরে বাক্সটা খুলল, আর মুহূর্তেই চোখ কপালে উঠে গেল। ভিতরে রাখা আছে এক জোড়া অসাধারণ ডায়মন্ডের বালা, যা ঘরের আলোয় ঝিলিক দিচ্ছে একদম মুক্তোর মতো। তুরা নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল। বালাগুলোর সূক্ষ্ম নকশা, প্রতিটি কোণে আলোর খেলা, সবকিছু এত নিখুঁত, এত মারাত্মকভাবে সুন্দর যে তুরা কথা বলার ভাষাই হারিয়ে ফেলল। শুধু মুগ্ধ চোখে তাকিয়ে রইল সেই বালার দিকে, যেন ওর চোখের দৃষ্টি আর ওখান থেকে সরানোই সম্ভব নয়। তুরা কাপা কাপা হাতে বাক্সের ভেতর থেকে সেই বালা দুটি বের করল। হাতের তালুতে রেখে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর একে একে কবজিতে পড়তে লাগল। বালা দুটো হাতে পড়তেই ঘরের আলো যেন আরও উজ্জ্বল হয়ে উঠল, যেন সেই ডায়মন্ডের ঝিলিক ছুঁয়ে দিচ্ছে তুরার মুখের হাসিকে। নিজের প্রতিচ্ছবি আয়নায় দেখে তুরা নিঃশব্দে হেসে উঠল। ও কখনো ভাবেনি রৌদ্র তাকে এমন দামি উপহার দেবে। মনের ভেতর খুশির ঢেউ একটার পর একটা আছড়ে পড়ছে। সে যেন খুশিতে আত্মহারা হয়ে গেছে। কিন্তু ঠিক সেই খুশির মাঝেই তুরার চোখ আবার পড়ে গেল বাক্সের ভেতরে। ভেতরে আরেকটা জিনিস আছে, একটা রুমাল, সাদা রঙের, কিনারায় সোনালি নকশা করা। তুরা অবাক চোখে রুমালটা হাতে নিল। নরম কাপড়ের ভাঁজ খুলতেই তাতে সূক্ষ্ম অক্ষরে কিছু লেখা চোখে পড়ল। লেখাটা পড়তেই তুরার চোখ কপালে উঠে গেল। পছন্দ হয়েছে, মাই ভবিষ্যৎ রানী? এই সব কিছু তোর জন্যই। ভবিষ্যতে এর থেকেও ভালো দিব, আমার ভিতরে আগুন ঝালানো চুম্বক পাখি। লেখাটা পড়ে তুরার মনে কেমন জানি একটু খটকা লাগল। বেশ কিছুদিন ধরেই দেখছে রৌদ্র তার সাথে অস্বাভাবিক আচরণ করছে, যেগুলো আগে কখনো দেখেনি। তুরা রৌদ্রের সেই আচরণগুলো মজার ছলেই নিত, কারণ রৌদ্রের চরিত্র পরিবারের কাছে গোপনে হলেও তুরা জানে রৌদ্র কেমন। রৌদ্র যে প্লে বয় তা তুরার অজানা না, শুধু কখনো প্রকাশ করেনি পরিবারের একজন সদস্য অর্থাৎ ভাইয়া বলে। তুরা ভাবত রৌদ্র মেয়েদের সাথে নাটক করতে করতে এখন সেই নাটকগুলো তার সাথেও করছে, হয়তো শুধু মজা করে, দুষ্টুমি। কিন্তু যতই সময় যাচ্ছে ততই রৌদ্রের আচরণ আরও অস্বাভাবিক হয়ে উঠছে। মনে মনে এসব ভেবে তুরার মনটা হঠাৎ উল্টে গেল। নিজেকে নিজেই ধমকের স্বরে বলল, আমি এসব কি ভাবছিছি? ভাইয়া হয়তো প্লে বয় হতে পারে, তাই বলে সে আমার সাথে সেরকম কিছু করবে? আমি তো ভাইয়ার বোন, তার পরিবারের একজন সদস্য। আমাকে কেন ওই চোখে দেখবে? তুরা, তুইও না মাথা ঠিক কর। কালকে তুই শিহাবের বউ হতে যাচ্ছিস, আর তুই ভাবছিস অন্য বেডাকে নিয়ে তবা তবা তবা। তুরা নিজেকে নিজেই বকে বকে শান্ত হল। বোকা তুরা বুকে ভেতর যা ভাবছে সেটা পুরোপুরি বুঝল না, মনে হলো যেন অবুজের মতো রয়ে গেছে। তারপর ধীরে ধীরে রুমালটার চারপাশ ঘুরিয়ে দেখতে লাগল। চোখ শুধু রুমালের দিকে, অনেক সুন্দর রুমালটা, যা তুরার খুব পছন্দ হয়েছে। মনে মনে বলল, রৌদ্র ভাইয়ার সত্যিই পছন্দ আছে বলতে হবে। হঠাৎ তুরার মনে পড়ে গেল রৌদ্র ছাদে বলেছিল রুমালটার ঘ্রাণ নিবি, দেখবি পাগল হয়ে যাবি। রৌদ্রের কথা মনে পড়তেই তুরা আর দেরি করল না। সঙ্গে সঙ্গে রুমালটা নাকের কাছে নিয়ে বড় একটা নিঃশ্বাস নিল। ঘ্রাণ নেওয়ার সাথে সাথে বুঝতে পারল সত্যিই অসাধারণ, সুন্দর একটা ঘ্রাণ, যা তার কাছে একদম প্রিয় হয়ে গেল। তুরা আরেকবার ঘ্রাণ নিল, এবার আরও মনোযোগ দিয়ে। যতই তুরা ঘ্রাণ নিচ্ছে ততই তার ইচ্ছে আরও বেড়ে যাচ্ছে, আরও নিতে, আরও অনুভব করতে। অনেকক্ষণ এমন করার পর তুরার মাথা হঠাৎ কেমন জানি চক্কর খেতে লাগল। শরীরের সব কিছু কেমন জানি মাতাল লাগছে, মনে হচ্ছে পুরোটা পাগল পাগল, একদম নেশার মতো অনুভূতি ভর করছে প্রতিটি কোণে। সব কিছু কেমন জানি দুইটা দুইটা করে দেখছে তুরা। হাতে থাকা রুমালের দিকে তাকিয়ে দেখে দুইটা রুমাল। চোখ বড় বড় করে তাকিয়ে হা হি হি করে হাসতে হাসতে বলল, হি হি হা হা, জাদু জাদু। কিছুক্ষণ আগে তো এখানে একটা রুমাল ছিল, আর এখন দুইটা। কোথা থেকে আসলো? হো হো, জাদু নিশ্চয়ই, রুমালটা জাদু জানে।
তুরা মুহূর্তেই পাগলের মতো আচরণ শুরু করল। দাঁড়াতে গেলে মাথা ঘুরে পড়ে যেতে নেই, সাথে সাথে টেবিলে দরে ফেলে নিজেকে সামলাল। তারপর পাগলের মতো হেসে হেসে বলল, হা হা হা, রৌদ্র ভাইয়া আমাকে কি দিল রে। ঘ্রাণ নেওয়ার সাথে সাথে তো আমার কেমন জানি পাগল পাগল লাগছে, মাথা ঘুরাচ্ছে, নাচতে ইচ্ছে করছে। হা হা হু হু লে লে হা হা। তুরা আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে হো হো করে হাসতে হাসতে চুলগুলো মাথার চারপাশে ঘুরাতে ঘুরাতে বলল, লে পাগলু, ডান্স ডান্স ডান্স। তুরা যেন কোনো নেশার জগতে প্রবেশ করেছে। নিজের হুঁশ হারিয়ে পাগলের মতো নাচতে লাগল। হঠাৎ নাচতে নাচতে আয়নাতে দেখল রৌদ্র দাঁড়িয়ে আছে পিছনে। তুরা এটাকেও জাদুর মতো মনে করল। রৌদ্রের দিকে ঘুরে তুরা এগিয়ে গেল, চারপাশ ঘুরতে ঘুরতে বলল, এ হে, রৌদ্র ভাইয়া আমাকে কি দিল রে। প্রথমে রৌদ্রের জিনিসের পাওয়ার, তারপর সেই পাওয়ারে রৌদ্র ভাইয়াকেও আমার রুমে নিয়ে এসে পড়ল। হা হা, কি মজা। রৌদ্র তুরার পাগলামি দেখে বাঁকা হাসল। তার মানে, তার পরিকল্পনা কাজ করেছে। রৌদ্রের ভাবনার মাঝেই তুরা এগিয়ে এসে রৌদ্রের কাছে এসে গলা জড়িয়ে ধরে বলল, আচ্ছা জাদু ভাই, আমার এমন কেন লাগছে। রৌদ্র ফিসফিস করে বলল, কেমন লাগছে। তুরা উদ্দীপনায় ছলছল চোখে উত্তর দিল, কেমন জানি, পাগল পাগল লাগছে নিজেকে। মাথা ঘুরাচ্ছে, নাচতে ইচ্ছে করছে, ইচ্ছে মতো আমার সাথে নাচেন প্লিজ। আমার খুব নাচতে ইচ্ছে করছে। কথাটা বলেই তুরা রৌদ্রের দুই হাত ধরে রৌদ্রকে নিয়ে নাচতে লাগল। রৌদ্রও কম্প্রেশনে তার সাথে তাল মিলিয়ে দিল। দুজনেই এখন যেন এক ধরনের ব্যাঙের রূপে পরিণত হয়েছে, উচ্চ লাফ, একসাথে ছন্দে দোল। নাচের মাঝেই রৌদ্র ঘড়ির দিকে তাকাল, রাতের সময় দেখে হাঁপাতে হাঁপাতে তুরাকে বলল, তুরা, আয়, মলে যাই, ওইখানে আরও অনেকে আছে, আমাদের সাথে নাচবে, আরও মজা হবে। তুরা খুশির ঝিলিকে চোখে আটকে ধরে বলল, সত্যিই, হুম, চল। তুরা সাথে সাথে বলল, ওকে, চলেন, আমি যাব, আমি খুব নাচব। কথাটা বলেই তুরা দরজার দিকে এগোল। কিন্তু দরজার কাছে এসে হঠাৎ থেমে গেল, যেন কোনো ঝটকা লেগে গেছে। রৌদ্রের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আমি তো রুমের দরজা বন্ধ করে রেখেছি, আপনি কিভাবে আমার রুমে এলেন। রৌদ্র তুরার কাছে এসে চোখের দিকে তাকিয়ে বলল, কেন মনে নেই, তুই তো বললি জাদু। তাহলে তো আমি নিজে থেকে আসিনি, আমাকে নিয়ে এসেছে জাদু। দেখ, কেমন জাদু। আমি দরজা না খুলেই হাওয়ার মতো এসে পড়লাম। তুরা সঙ্গে সঙ্গেই হেসে ফেলল, হু হু, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, জাদু জাদু। কথাটা বলেই তুরা রুমের দরজা খুলে বের হল। পিছন পিছন রৌদ্রও বের হল। হঠাৎ রৌদ্র দৌড়ে এসে তুরার মুখ চেপে ধরে বলল, হুসস, আস্তে, শব্দ করবি না, না হলে মানুষ জেগে যাবে, তখন আমাদেরকে যেতে দেবে না, আর আমরা নাচতেও পারব না। তুরা সঙ্গে সঙ্গেই মুখে আঙুল দিয়ে মাথা নাড়াল। রৌদ্র তুরার এক হাত ধরে চুপি চুপি তুরাকে নিয়ে বেরিয়ে গেল। তুরাও বাচ্চার মতো শান্ত, আনন্দমুখী হয়ে রৌদ্রের সঙ্গে তাল মিলিয়ে বাইরে বের হয়ে গেল। রাতের শেষ প্রহর, চারদিক নিস্তব্ধ, শুধু গাড়ির ইঞ্জিনের মৃদু শব্দ বাতাসে মিলিয়ে যাচ্ছে। রৌদ্র গাড়ি চালাচ্ছে, আর তুরা তার কাঁধে মাথা রেখে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে, একটা শান্ত, গভীর ঘুম, যেন কোনো নেশায় ডুবে আছে সে। চুলের কিছু গোছা মুখে এসে পড়েছে, নিঃশ্বাসের ছন্দে দুলছে আলতো করে। রৌদ্র একবার তুরার দিকে তাকালো, মুখে নিষ্পাপ শান্তি, চোখে নিঃশব্দ স্বপ্নের ছায়া। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল রৌদ্রের। নিচু গলায় নিজের সঙ্গে নিজেই বলল, জানি না তুরা, যখন তুই জেগে যাবি, তখন তোর রিয়াকশন কেমন হবে, তবে আমি তোর রিয়াকশনে যাই ধরি না। কারণ আমার তোকে লাগবে, শুধু তোকেই। পৃথিবী যদি ধ্বংস হয়েও যায়, তবু আমি তোকে ছাড়ব না, তুরা শুধু আমার, শুধুই আমার। শয়তান বেডা রৌদ্র তুরাকে নিয়ে ঠিকই চলে গেল। আর এখন সময় খান বাড়ির দিকে ফিরে যাওয়ার। রাত পেরিয়ে ভোরের আলো ফুটেছে, কিন্তু সেই আলো যেন খান বাড়ির উঠোনে পৌঁছাতেই চাইছে না। সকালের হালকা হাওয়া, পাখির ডাক, কুয়াশা সবকিছুই যেন অস্বস্তিকর নির্বতায় ঢেকে গেছে। ঘরের ভেতর এখনও সবাই ঘুমে, কেউ জানে না তাদের বাড়িতে কি ঝড় বয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই এই শান্ত সকাল ভেঙে যাবে, শুরু হবে কান্না, চিৎকার, আর হাহাকারের এক ভিন্ন সকাল। চল এখন দেখি খান বাড়ির ভেতর কি অবস্থা। আর সবাইকে একটা কথা বলি, যে পড়ছেন ভালো করে শুনেন। যদি আমার গল্প আপনার পছন্দ হয় তাহলে আমার পেজ প্রিয়সিনী পেজে ফলো করে রাখবেন। আমি টাইম টু টাইম গল্প দেই। এখন শুরু করা যাক।
খান বাড়ির উঠোনে তখন সকালবেলার রোদটা হালকা সোনালি হয়ে মাটিতে পড়ে আছে, আর তার মধ্যে ধুলোর সাথে মিশে ঘুরে বেড়াচ্ছে ফুলের গন্ধ। রান্নাঘর থেকে একটার পর একটা মশলার ঝাঁঝ আর ভাজা পোড়ার গন্ধে চারপাশ ভরে উঠেছে। গেট থেকে শুরু করে বারান্দা পর্যন্ত রঙিন ফুলের মালা আর ঝালরে সাজানো, কোথাও গোলাপ, কোথাও গাঁদা, কোথাও ঝিলিমিলি বাতি। আঙিনায় ছোট ছোট বাচ্চারা এদিক ওদিক দৌড়াচ্ছে, কেউ গ্লাসে দুধ খেয়ে রেখে ভুলে গেছে, কেউ আবার ফিতার টানে মেতে আছে। মেয়েরা চুলে ফুল গুজছে, কানের দুল ঠিক করছে, আর একে অপরকে দেখিয়ে বলছে, দেখ আমার শাড়িটা কেমন লাগছে। মাইক্রোফোনে হালকা সুর বাজছে সেই পুরনো বিয়ের গান। বড়রা বসে বিয়ের কাজের তালিকা মিলাচ্ছে, কারো মুখে চাপা উৎকণ্ঠা, ফটোগ্রাফার এসেছে তো। কেউ আবার হাসতে হাসতে বলছে, এই যে বরপক্ষের ফোনটা ধর, কেউ রওনা দিছে কিনা দেখি। পুরো খান বাড়ি যেন এক উৎসবের মঞ্চ, আলো, হাসি, শব্দ আর ব্যস্ততায় মিশে আছে আনন্দের সুর। কিন্তু এই আনন্দের ভেতরেই কোথাও যেন একটা অদ্ভুত নীরবতা লুকিয়ে আছে, কেউ জানে না এই সকালটা ঠিক কেমন পরিণতি বয়ে আনবে। মহিলারা সবাই নিজেদের কাজে ডুবে আছে, রান্না, সাজসজ্জা, বাচ্চাদের দেখাশোনা, সবকিছুতেই যেন এক উন্মাদনা। কিন্তু এই ব্যস্ততার মাঝেই রৌশনী খানের মনে একটা অস্বস্তি ধীরে ধীরে জায়গা নিচ্ছে। যতবার চারদিকে চোখ ঘোরাচ্ছে, কোথাও তুরাকে দেখা যাচ্ছে না। ভাবল হয়তো এখনও ঘুমাচ্ছে, কিন্তু সময় তো অনেক হয়ে গেছে। মুখে একটু চিন্তার রেখা নিয়ে সে বলল, তুরা এখনও ঘুম থেকে উঠেনি নাকি? এই ভেবে রৌশনী খান তুরার রুমের দিকে যাচ্ছে, ঠিক তখনই তিথির আতঙ্কিত চিৎকার কানে এলো। তিথি দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, তুরা আপু রুমে নেই। কোথাও নেই। রুমের ওয়াশরুম, বারান্দা, সব জায়গা দেখেছি, তুরা আপু নেই। আর রুমের দরজাটাও বাহির থেকে লাগানো ছিল, ভিতর থেকে না। রৌশনী খান এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেলেন। তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল, চোখের ভেতর এক অদ্ভুত আতঙ্কের ছায়া নেমে এলো। চারপাশের কাজ থেমে গেল, সবাই তিথির দিকে তাকিয়ে রইল। বিয়ের ঘরের কোলাহলের মধ্যে হঠাৎ করেই যেন একটা ভারী নিস্তব্ধতা নেমে এলো, যেন কেউ অদৃশ্যভাবে পুরো আনন্দটা থামিয়ে দিয়েছে। আয়ান প্রথমে তিথির কথায় বিশ্বাস করতে পারছিল না। এত সকালে, বিয়ের ঘরে এত মানুষ, আর তুরা রুমে নেই, এটা যেন অসম্ভব শোনাচ্ছে। আয়ান দ্রুত এগিয়ে গিয়ে বলল, তুই কি বলছিস এসব? তিথি, তুরা রুমে থাকবে না মানে কি? হয়তো বাড়িতেই আছে, আশেপাশে কারো রুমে গিয়েছে। আয়ানের কথাটা শেষ হওয়ার আগেই পিছন দিক থেকে এক পরিচিত, কিন্তু ভয় কাপা কণ্ঠ শোনা গেল আরিশার। নাই, আমি পুরো বাড়ি দেখেছি, তুরা কোথাও নেই। আর 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 আরিশার কণ্ঠ যেন ক্রমে ভারী হয়ে আসছে, কথা বলতে গিয়ে গলা আটকে যাচ্ছে। সবাই এখন তার দিকে তাকিয়ে আছে। রৌশনী খানও নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছেন। হঠাৎ আরিশা কেঁপে উঠল, থেমে গেল এক মুহূর্ত, তারপর নিচু গলায় বলল, আর আর রৌদ্র ভাইয়াও কোথাও নেই। মুহূর্তে খান বাড়ির বিয়ের সকালে সব শব্দ যেন থেমে গেল। হাসির শব্দ, রান্নার আওয়াজ, গান, সব নিস্তব্ধ। কারো মুখে কোনো কথা নেই, শুধু বিস্ময় আর ভয় মিশে থাকা নিঃশব্দ চোখগুলো একে অপরের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এই নিখোঁজ হওয়ার খবরটা যেন পুরো বাড়ির বুকের ভেতর এক ঝড় তুলে দিয়েছে। আনোয়ার খান খবরটা শুনেই একদম নিথর হয়ে গেলেন। ধব্বাস করে সোফায় বসে পড়লেন তিনি। মুখটা ফ্যাকাশে, চোখে অবিশ্বাস আর দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। পাশে দাঁড়িয়ে থাকা কেউ কিছু বলার আগেই আশিক খানও মাথায় দুই হাত দিয়ে ধীরে ধীরে নিচু হয়ে বসলেন। মনে হচ্ছে যেন পৃথিবীটা এক মুহূর্তে তার পায়ের নিচ থেকে সরে গেছে। সবার আর বুঝতে বাকি রইল না রৌদ্রই যে তুরাকে নিয়ে গেছে। কিন্তু ঘরের বাতাসে এখনও একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, রৌদ্র কেন তুরাকে নিয়ে গেল? রৌদ্রের সাথে তুরার এমন কি সম্পর্ক, যে এত বড় একটা কাজ সে করতে পারল? মুহূর্তের মধ্যেই গান, হাসি, আড্ডা সব বন্ধ হয়ে গেল। খান বাড়ি একেবারে মরুভূমির মতো নিস্তব্ধ হয়ে উঠল। প্রতিটি কোণে যেন এক অদ্ভুত চাপ নেমে এসেছে। তনুজা খান শাড়ির আঁচল চেপে চেপে কান্না আটকানোর চেষ্টা করছে, চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। পুরুষরা মাথায় হাত দিয়ে নিচু হয়ে বসে আছে, যেন মনে হচ্ছে সবাই গভীরভাবে ভাবছে এবার শিহাবদের কি জবাব দিবে। ঘরের পরিবেশ একেবারে ভারী, প্রত্যেকের মুখে উদ্বেগ আর চিন্তার ছাপ, বাতাসে অদৃশ্য এক অস্থিরতা ছড়িয়ে পড়েছে। তাজা ফুলের গন্ধে ভরা ঘরটা আজ যেন অন্যরকম লাগে শিহাবের কাছে। চারদিকে রঙিন ফুলের মালা ঝলমল করছে। তার চোখে এখন শুধু একটাই ছবি, তুরা। আজ তার বিয়ে, তারই পছন্দের মানুষের সঙ্গে।
আজ থেকে এই ঘরেই থাকবে তুরা, তার পাশে, তার জীবনসঙ্গী হয়ে। ভাবতেই শিহাবের ঠোঁটে মিষ্টি একটা হাসি খেলে গেল। লজ্জায় মাথা নিচু করে ফেলল, যেন সে নিজেই নিজের কল্পনায় হারিয়ে গেছে। তারপর ধীরে ধীরে পকেট থেকে ফোন বের করল, স্ক্রিনে খুলল তুরার এক হাসিমাখা ছবি, যেটা সে গোপনে তুলেছিল একদিন, তুরার অজান্তে। তুরার মুখের দিকে তাকিয়ে শিহাবের চোখ ভিজে উঠল ভালোবাসায়, তারপর মৃদু কণ্ঠে বলল, আর মাত্র কয়েক ঘণ্টা, তুরা। তারপর তুমি আমার হয়ে যাবে। আমরা একসাথে হব, চিরদিনের জন্য। আমি কখনো ভাবিনি তোমাকে পাব, তুরা। বিশ্বাস করো, তুমি শুধু আমার পছন্দ না, তুমি আমার ভালোবাসা। এই কথাটা তোমাকে আজ রাতেই বলবো, আমি তোমাকে বাকিটুক আর বলতে পারল না শিহাব। হঠাৎ কানের পাশে এমন এক খবর এসে আঘাত করল, যা তার গোটা পৃথিবী কাঁপিয়ে দিল। যেন মুহূর্তেই সব আলো নিভে গেল, চারপাশটা অন্ধকার হয়ে গেল। বুকের ভেতর কিছু একটা ছিঁড়ে গেল, ভেতরটা ধুম করে মুছড়ে উঠল কষ্টে। হাত থেকে ফোনটা ফসকে পড়ে গেল মেঝেতে। তুরার হাসিমাখা মুখটা স্ক্রিনে থেমে রইল, কিন্তু শিহাবের চোখে এখন ঝাপসা হয়ে গেছে সব। নতুন শহর, নতুন দেশ, সবকিছুই যেন অপরিচিত লাগছে। মনে হচ্ছে যেন দেশের সাথেই সময়, বাতাস, এমনকি সকালটার রঙও বদলে গেছে। রুমের জানালা খোলা, পর্দাগুলো এলোমেলোভাবে দুলছে হালকা ঠান্ডা বাতাসে। মৃদু আলো এসে পর্দার ফাঁক দিয়ে তুরার মুখে পড়ছে। তুরা ঘুমের মধ্যে চোখ পিল পিল করে খুলে গেল। কোনোদিক না তাকিয়েই ক্লান্ত গলায় গর্জন তুলে ডাকতে লাগল, মা, এখনও ডাক দাও নাই কেন? ওহ আচ্ছা, বুঝছি আজকে আমার বিয়ের কারণে ডাকদা। বাকিটুক আর বলা হল না। তুরার চোখ আচমকা স্থির হয়ে গেল চারপাশে। এক বিশাল রুম, দেয়ালে ঝুলানো দামি দামি ছবি, কাচের টেবিলে বিদেশি ফুলের সাজ, নরম কার্পেটের গায়ে পড়া আলো, সবকিছুই যেন স্বপ্নের মতো। তুরা হতবুদ্ধি হয়ে চারপাশে তাকিয়ে রইল। মনে মনে ভাবল, আমি কি এখনো ঘুমাচ্ছি? সে তাড়াতাড়ি নিজের হাতে চিমটি কাটল। ব্যথা পেল, তবুও জায়গাটা একই। বুক ধকধক করছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। নিজের কণ্ঠে অবিশ্বাস মিশে গেল। আল্লাহ, আমি কোথায়? এটা তো আমাদের বাড়ি না, আমি এখানে কিভাবে এলাম? রুমের নিস্তব্ধতায় তুরার কণ্ঠটা মিলিয়ে গেল। জানালা দিয়ে ঢোকা হালকা বাতাসে পর্দা আবার উড়ল, যেন অচেনা জায়গাটা নীরবে হাসছে তার বিভ্রান্তির দিকে। তুরা বিছানা থেকে উঠে ধীরে ধীরে চারদিকে তাকাতে লাগল। দেয়ালের রং, জানালার নকশা, মেঝেতে পুরু কার্পেট, সবই যেন অপরিচিত। বুকের ভেতর কেমন যেন কাঁপুনি ধরেছে। তুরা থমকে দাঁড়াল, তারপর এক পা করে রুমের দরজার দিকে এগিয়ে গেল। দরজাটা খুলতেই হালকা বাতাসের ঢেউ এসে মুখে লাগল। তুরা পা ফেলল করিডোরে, চারদিকে নিস্তব্ধতা, শুধু দেয়ালে ঝুলে থাকা বড় বড় চিত্রকর্ম, একপাশে আধুনিক লাইট, আর নরম মেঝেতে পদচিহ্নের শব্দ যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে। ঘুরে ঘুরে সবকিছু দেখছে তুরা, কিন্তু কোনো মানুষের উপস্থিতি নেই কোথাও। তুরার মনে ভয় ধীরে ধীরে গেড়ে বসছে। ঠোঁট শুকিয়ে এসেছে, গলা শুকনো। মনে মনে নিজেকেই প্রশ্ন করছে, আমি এখানে কিভাবে এলাম? আমি তো আমার নিজের রুমে ঘুমিয়েছিলাম, তাহলে এই জায়গায় কে নিয়ে এলো আমাকে? তুরা চারদিক দেখতে দেখতে হঠাৎ কারো সঙ্গে হালকা ধাক্কা খায়। বুকের ভেতরটা ধক করে ওঠে, চমকে উঠে ঘুরে তাকাতেই দেখে রৌদ্র। তুরার চোখে যেন এক মুহূর্তে স্বস্তির ছায়া নেমে আসে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীরে বলে ওঠে, ভাইয়া, এই জায়গাটা কোথায়? এটা তো আমাদের বাড়ি না ভাইয়া, আমাকে বাড়ি নিয়ে চলেন, আমার এইখানে ভালো লাগছে না। রৌদ্রের ঠোঁটে ধীরে ধীরে দুষ্টুমি মিশানো একটুখানি হাসি ফুটে উঠল। এক ধাপ এগিয়ে এসে সে একদম তুরার সামনে দাঁড়াল। হালকা বাতাসে উড়তে থাকা তুরার চুলগুলো মুখের উপর এসে পড়ছিল। রৌদ্র নরম হাতে সেই এলোমেলো চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে নিচু স্বরে বলল, রিল্যাক্স বেইবি, এত তাড়া কিসের? আগে বিয়েটা হোক, তারপর না হয় যাব। তুরা এক মুহূর্তে থমকে গেল রৌদ্রের কথা শুনে। মুখে বিস্ময়ের ছাপ, চোখে অবিশ্বাস। পরক্ষণেই নিজের অস্বস্তিটা ঢাকতে হালকা হেসে বলল, মজা করছেন, তাই না? প্লিজ ভাইয়া, আমাকে বাড়ি নিয়ে চলেন, আমি বাড়ি যাব। রৌদ্র তুরার কথায় এক মুহূর্তে থেমে গেল। তার চোখে হঠাৎ যেন একরকম দৃঢ়তা ফুটে উঠল। পরের মুহূর্তে রৌদ্র হাত বাড়িয়ে তুরার কোমর চেপে ধরে নিজের দিকে টেনে আনল একদম কাছে। তুরা হতবাক হয়ে গেল এই আচরণে, বুকের ভেতর ধকধক শব্দ যেন আরও বেড়ে গেল। রৌদ্র নিচু গলায়, কিন্তু অদ্ভুত দৃঢ় স্বরে বলল, আমি মজা করছি না, তুরা, তোকে আমার ভালো লাগে। আমি তোকে এইখানে এনেছি,
কারণ আমি তোকে বিয়ে করব। আর সেই বিয়েটা হবে শুধু আমার সাথেই, বুঝেছিস? তুরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পুরো পৃথিবী থমকে গেছে মনে হচ্ছে। রৌদ্র এমন কথা বলছে কেন? মাথা ঠিক আছে কি তার? ভাইয়া, আপনি এসব কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? রৌদ্র ধীরে হেসে তুরার দিকে তাকালো। আরে ডার্লিং, আমার চুম্বক পাখি। রৌদ্র কখনো মাথা নষ্ট করে কথা বলে না। যা বলি সব একদম সিরিয়াস। কথাটা বলেই রৌদ্র তুরার মুখে হালকা ফু দিল। তুরা রাগে চোখ বন্ধ করে ফেলল। মনে মনে ভাবল আর না, অনেক সহ্য করেছি ভাইয়ার এই আচরণ। এইবার ভাইয়া সীমা ছাড়িয়ে গেছে। রাগে কাঁপতে থাকা তুরা মুহূর্তেই নিজের সমস্ত শক্তি দিয়ে রৌদ্রকে ধাক্কা দিল। চোখ রাঙিয়ে চিৎকার করে উঠল, আপনি একটা পাগল, তার সাথে একজন চরিত্রহীন মানুষ। আপনার সাহস কি করে হয় আমাকে এখানে নিয়ে আসার? আর কি বললেন আপনি আমাকে বিয়ে করবেন? আপনার কি মনে হয় আপনার মতো একজন চরিত্রহীন মানুষকে আমি বিয়ে করব? কখনো না। রৌদ্র তুরার রাগ দেখে মুখে হাসি ফুটিয়ে বুকে হাত দিয়ে গলায় টান দিয়ে বলল, ওয়াও, কি সুন্দর রাগ। বিশ্বাস কর, জানে মান, তোকে রাগলে আরও কিউট লাগে। এখন তো ইচ্ছে করছে তোকে। না না না, এখন না। তিন কবুল বলার পর। আচ্ছা, চল। কাজী এসে বসে আছে, দুজন মিলে একটা প্রাইভেট বন্ধনে আবদ্ধ হয়ে যাই। তুরার রাগ যেন শরীরের প্রতিটা শিরা উপশিরা ভরে জ্বলতে লাগল। তার চোখ লাল হয়ে উঠল, কান দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে। বুকের ভিতর দম আটকে যাচ্ছে রাগে। ইচ্ছে করছে রৌদ্রকে সামনে থেকে তুলে আছাড় মেরে দিতে। গলা কাঁপতে কাঁপতে, চোখে অশ্রু জমে উঠে সে রাগে বলল, আপনি কি ভেবেছেন আপনি আমাকে নিয়ে এসে পড়লেই আমি আপনাকে বিয়ে করব? হা, কি আছে আপনার? শুধু টাকা পয়সা, রূপ আর ক্ষমতা, এইগুলো থাকলেই মানুষ বড় হয় না। একটা ভালো চরিত্র থাকতে হয়, আর সেটা আপনার মধ্যে 1%ও নাই। নারী যেন আপনার কাছে শুধু বিছানার সাজসজ্জা। আমি ভাবতাম আপনি এতদিন আমার সাথে যা আচরণ করেছেন সব হয়তো দুষ্টুমি করে বলেছেন, কারণ আপনি তো হাজার হাজার নারীর সান্নিধ্যে যান, নাটক করেন, তাই ভেবেছিলাম সেটাই হয়তো অভ্যাস হয়ে গেছে আপনার। কিন্তু আমার সব ভুল ছিল। যে চরিত্রহীন, সে নিজের পরিবারের মানুষকেও কুনজর থেকে রেহাই দেয় না, যা আমি আজ প্রমাণ পেলাম। আর আপনি কি ভেবেছেন আমি আপনার বিষয়ে কিছু জানি না? আমি সব জানি, রৌদ্র খান, সব। শুধু মুখে বলিনি কারণ আপনি আমার ভাই, একজন পরিবারের সদস্য বলে চুপ ছিলাম। রৌদ্রের মুখের হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল, চোখ দুটো লাল হয়ে উঠল রাগে। এতক্ষণ যে মানুষটা শান্তভাবে হাসছিল, এখন তার সেই শান্ত চেহারাটা যেন আগুনে জ্বলছে। এক ঝটকায় সে তুরার সামনে এসে দাঁড়াল, ইঙ্গুলের মতো ছু মেরে তুরার গাল চেপে ধরল। তুরার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, চোখ ভয় আর অবিশ্বাসে বড় হয়ে গেল। রৌদ্র দাঁত চেপে, গলায় ঝাঁঝ মিশিয়ে বলল, অনেক বলেছিস তুই, শালির বা ও চা। ভালো লেগেছে বলে তুই এখন তেজ দেখাচ্ছিস? শুন, হালির ঘরে শালি, আমি কোনো নাটক করছি না। আমি তোকে সত্যিই ভালোবাসি, বুঝছিস? তুই আমার চোখে পড়েছিস, মানে তুই আমারই। তোর আমার থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই, তুরা। তুই চাইলি বা না চাইলি, তুই আমাকেই বিয়ে করবি। রৌদ্রের কথাগুলো যেন আগুনের শিখার মতো তুরার মুখে এসে পড়ল। ভয়, ঘৃণা আর অপমানের মিশ্র অনুভূতিতে তুরা কাঁপতে লাগল। তুরার মুখে মুহূর্তে রাগে আগুন জ্বলে উঠল, ভয়কে যেন পুরোপুরি গিলে ফেলল সে। দাঁত চেপে, চোখে পানি নিয়ে কাঁপা কাঁপা গলায় কিন্তু তীক্ষ্ণ জেদে বলল, মরে গেলেও আমি তোকে বিয়ে করব না, তারা চিহ্ন ওয়ার বা ও চা। তুই আসলেই একটা খারাপ, চরিত্রহীন মানুষ। শেষ পর্যন্ত নিজের বোনকেও তোর নজর থেকে রেহাই দিলি না। আমার ঘৃণা হচ্ছে তোকে দেখে, ঘৃণা। রৌদ্রের ধৈর্যের ভাঁজ ভেঙে ফেলছে তুরা। রৌদ্রের চোখে আগুন, কণ্ঠে অচল গাড়াগাড়ি, রাগ আর হতাশা মিশে এক বিরাট ঝড়। ঠোঁট কামড়ে রাগ সামলাতে সামলাতে সে এক ঝটকায় তুরাকে কাঁধে তুলে নিয়ে রুমের দিকে হাঁটা শুরু করল। পা মাটিতে ভাঁজ কেটে ছুটে যাচ্ছে, যেন কোনো বাধা নেই। তুরা পা নড়াতে লাগল, শরীর কাঁপছে, নিঃশ্বাস আটকে যাচ্ছে। হাত দিয়ে রৌদ্রের পিঠে সমান তালে কিল ঘুষি দিতে দিতে বলল, এই তারা চিহ্ন ওয়া ছাড় আমায়, আমি তোর নামে কেস করব, নারী নির্যাতনের মামলা করব। তোকে আমি রিমান্ডে ঢুকাবো, ছাড় বলছি আমায়। তুরার আওয়াজে অদ্ভুত এক কণ্ঠের তীব্রতা, ভয়ের সাথে সাথে লড়াই করার দৃঢ় সংকল্প। রৌদ্র ঠোঁট কামড়ে রাগ সহ্য করে রুমে এসে এক প্রকার তুরাকে বিছানায় ছুঁড়ে ফেলল।
রৌদ্র চোখ বন্ধ করে রাগ সামলে বড় বড় নিঃশ্বাস নিয়ে হাত উঁচিয়ে তুরাকে বলল, দেখ তুরা, আমার মাথা গরম করিস না, কাজই এসেছে, চুপচাপ যাবি আর শান্ত, ভদ্র মেয়ের মতো কবুল বলে দিবি। আন্ডারস্ট্যান্ড? রৌদ্রের চোখে লাল আগুন, বুকের ভিতর রাগ জমে বিস্ফোরণের মতো ফেটে পড়ছে। আর তুরা রাগে ফুঁসে উঠে চিৎকার করে করে বলল, আমার জান নিয়ে নিন, তবুও আমি আপনার মতো মানুষকে বিয়ে করব না। মুহূর্তে রৌদ্র তুরার কথায় বাঁকা হেসে শার্ট খুলতে খুলতে বলল, জান না, তোর শরীর নিচ্ছি আমি। আমি তো আবার চরিত্রহীন মানুষ, শরীর না নিয়ে কারো জান নিতে পারি না। তুরার এবার একটু ভয় লাগছে। এতক্ষণ সাহস থাকলেও এখন আর নেই। রৌদ্র যদি সত্যি ওর উপর থেকে ঝাঁপিয়ে পড়ে কি হবে তা ভেবে কাঁপছে সে। তুরা ধীরে ধীরে বিছানায় পিছাতে লাগল, হাত পা কাঁপছে, কাপা কণ্ঠে বলল, দে দে, দেখুন আমার কাছে আসবেন না, মেরে ফেলব কিন্তু আপনাকে। রৌদ্র মুহূর্তে হু হু করে হালকা হেসে উঠল। তার চোখে অদ্ভুত আগ্রাসী উজ্জ্বলতা। ধীরে ধীরে তুরার দিকে এগোতে এগোতে গলা টান দিয়ে বলল, লিখব তোমার হাতে আমি আমার মরণ। তুরা রৌদ্রের গান গাওয়া দেখে ভয়ে তার দিকে চেয়ে বিছানায় পিছাতে পিছাতে কণ্ঠ কেঁপে বলল, ভাইয়া, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি তো আপনার বোন লাগি। রৌদ্র তুরার কথায় কানে না নিয়ে ধীরে ধীরে এগোতে থাকল, চোখে আগুন ঝলসানো রাগ আর দম্ভ। বল, বিয়ে আগে করব নাকি বাতারা চিহ্ন স্বর আগে করব? রৌদ্রের কথায় তুরার শরীর জ্বলে উঠল। লজ্জা আর ভয় কান দিয়ে ধোঁয়া বের হতে লাগল, শরীর কেঁপে উঠছে। মুহূর্তে তুরা ঠোঁট কামড়ে চিৎকার করে বলে উঠল, ছিহ নাউজুবিল্লাহ, আর কয়জনের সাথে বাসর করবেন? আপনার লজ্জা থাকা উচিত। তুরার চোখ বড় বড় হয়ে গেছে, গলার কণ্ঠ কেঁপে উঠছে। শরীর ভয়ের সঙ্গে উত্তেজনায় অচল, মনে হচ্ছে নিজের শক্তি আর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। উচ্চ স্বরে হেসে উঠল রৌদ্র। তুরার কণ্ঠ ও চোখের রাগ যেন তার কাছে কিছুতেই প্রভাব ফেলছে না, সবকিছু এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হচ্ছে। তুরার শরীর কাঁপছে, লজ্জা আর ভয়ের ছাপ স্পষ্ট, মনে হচ্ছে প্রতিটি শব্দে সে আরও অসহায় হয়ে পড়ছে। রৌদ্র হাসতে হাসতে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, এই যে তুই সত্যি কথা বলেছি, আমার লজ্জা থাকা উচিত ছিল, কিন্তু আমার ওই লজ্জাটাই নাই। আমার ভালোবাসাটাই নির্লজ্জ ভালোবাসা। এখন কাছে আয়, তোকেও একটু আদর করে দেখি তুই কেমন টেস্টি। কথাটা বলেই রৌদ্র একটানে তুরাকে একদম কাছে টেনে আনল। মুহূর্তে তুরার উপরে উঠে গালে স্লাইড করতে করতে নরম গলায় হিসহিস স্বরে বলল, অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে, তাই কাছে আসো না, আরও কাছে আসো না। ইস, কথা বলো না, কোনো কথা বলো না। তুরা আকস্মিকভাবে বিরক্ত হয়ে রাগ, লজ্জা আর ঘৃণার মধ্যেই সাহস জড়িয়ে নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করতে লাগল। ভয়ে পেয়ে সে আত্মরক্ষার এক ছটফট করে তৌটা বাঁচানোর একটুখানি জোরে কামড় দিল রৌদ্রের হাতের বাহুতে, রক্ষা করার প্রয়াসে। রৌদ্র হালকা চিৎকার করে পিছনে সরে গেল, ব্যথা আর রাগ মিশিয়ে মুখ মুচকিয়ে চিৎকার করে উঠল, আতারা চিহ্ন হহহ কই রে, আজকে তোরে খাইছি। এলোমেলো ফুলের নোংরা আবর্জনার মধ্যে ঘরে বসে আছে শিহাব। সে কোনোভাবেই মানতে পারছে না যে রৌদ্র তুরাকে সঙ্গে নিয়ে চলে গেছে। শিহাব বারবার চিৎকার করে উঠে, চোখে ক্ষোভ আর হতাশা জেগে উঠছে। আমার তুরাকে চাই, মানে চাই। আমি তুরাকে ছাড়া কাউকে বিয়ে করব না। ওকে এনে দাও, নাহলে আমি ওই খান বাড়ির একজনকেও ছাড়ব না। শিহাবের গলা কাঁপছে, হাত বাতাসে ঢেলে চিৎকার করছে। ঘরের মধ্যে উত্তেজনা ও রাগের তীব্রতা স্পষ্ট, কিন্তু সে একা নয়, মানসিকভাবে সে দৃঢ় এবং নিজের লক্ষ্য স্পষ্ট। শিহাবের বাবা মা ড্রয়িং রুমেই বসে আছেন। দুজনের মুখে চিন্তার আঁচড় স্পষ্ট। ঘরের সাজানো ফুলগুলো অচেনা অস্থিরতায় কুড়িয়ে পড়েছে। শিহাব যখন শুনল রৌদ্র তুরাকে নিয়ে চলে গেছে, তখন থেকেই তার ভেতরে পাগলামি ধীরে ধীরে জেগে উঠেছে। মাথায় যেন অলুক ঝড় উঠেছে। সে ঘরে ঢুকে ফুলপত্র ছিঁড়ে ছিঁড়ে ছড়িয়ে দিল, আন্দাজ করা যায় না কোথা থেকে এই তীব্র আক্রোশ এসেছিল। বারবার চিৎকার করে উঠল, কণ্ঠে ছেদে ওঠা বেদনায়, তুরাকে এনে দাও, নাহলে আমি কাউকেই ছাড়ব না। শিহাবের চোখে ভালোবাসার পাগলামিটা স্পষ্ট, সেই প্রেম এখনই বেদনা আর রাগের রূপ নিয়েছে। বাবা মায়ের চোখে আঘাত ও ভয়, তারা একে ধরতে চাইলেও শিহাবের অস্থির পদক্ষেপগুলো থামছে না। ঘরের মধ্যে এক আকস্মিক স্রোত, ভয়, কষ্ট আর অপরিকল্পিত জেদ সব মিশে গেছে। খান বাড়িতে এক বিরাট নীরবতা। কারো মুখে কোনো কথা নেই, হাসি নেই। মনুষ্যেরা যেন একটা গভীর দুঃখের সাগরে ভাসছে।
হলরুমে সবাই বসে আছে, রৌদ্রের ফোনে বারবার কল দিলেও বারবারই বন্ধ পাওয়া গেছে। তনুজা খান কণ্ঠ ভেঙে কেঁদে কেঁদে পড়েছেন, মেয়ের জন্য চিন্তায় অস্বস্তি আর অসহায়তার সীমা নেই। সবকিছুর মাঝে আনোয়ার খানের মুখ চিরস্থির, সে মুহূর্তেই শক্ত সঙ্গতি হয়ে দাঁড়ালেন। গলার কণ্ঠে দৃঢ়তা রেখে তিনি আশিক খানের উদ্দেশ্যে বললেন, থানায় ফোন কর, বলবি আমাদের ঘর থেকে একটা মেয়ে কিডন্যাপ হয়ে গেছে। যে নিয়েছে তাকে ধরতে পারলে যেন আইনের আওতায় নিয়ে জেলে দেওয়া হয়। মুহূর্তেই খান বাড়ির সকলে থমকে গেল। সবার চোখ এখন আনোয়ার খানের দিকে। হলটা নিস্তব্ধ, কেবল ঘড়ির টিকটিকির শব্দ আর কিচেনে কোথাও থরথর করা পাত্রের আওয়াজ ভেসে আসছে। রৌশনী খান মুহূর্তেই বললেন, কি বলছেন আপনি? এগুলো রৌদ্র নিয়ে গেছে তুরাকে? রৌদ্র আপনার ছেলে? ওকে কেন পুলিশে ধরবে? আনোয়ার খান নীরবে একবার ঘরটা অতিক্রম করে স্থিরভাবে উত্তর দিলেন, হ্যাঁ, রৌদ্র এই বাড়ির ছেলে, অর্থাৎ আমার ছেলে। কিন্তু সে এই বাড়ি থেকে একজনকে নিয়ে পালিয়েছে, তার মানে সে এখন অপরাধী। আর আমি অপরাধীকে সাজা দিতে কোনো অবস্থাতেই এক পা পিছু হব না। খান বাড়ির সবাই আনোয়ার খানের শক্ত কণ্ঠ শুনে আর কেউ কিছু বলার সাহস পেল না। রৌশনী খান আঁচল মুখে গুজে কান্না আটকানোর চেষ্টা করছেন। আনোয়ার খান আবার আশিক খানের উদ্দেশ্যে বললেন, কি বলছি শুনতে পারছনি? এই মুহূর্তে থানায় কল দিবি? তুই না দিলে আমি দিচ্ছি। আশিক খান চুপ করে দাঁড়ে রইল, নরম চোখে। বড় ভাইকে যেমন সম্মান করে, তেমনি বড় ভাইয়ের সিদ্ধান্তকেও সম্মান জানাতে চেয়েছিল। কিন্তু এই মুহূর্তে আশিক খান ব্যর্থ। আনোয়ার খান আশিকের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, ঠিক আছে, কল দিবি না তো? আমি দিচ্ছি। এই বলে আনোয়ার খান ফোন বের করে থানায় কল দিলেন এবং উপরতলায় চলে গেলেন। বাড়ির লোকজন সবাই হতচকিত হয়ে ধুম করে বসে রইল ঘরে, কেবল উদ্বেগ আর নিস্তব্ধতার খটকা রয়ে গেল।